সানলাইট স্পেকট্রামের কতটা অংশ প্রতিটি উদ্ভিদের দরকার হচ্ছে এবং নির্দিষ্ট স্পেকট্রামের এলইডি থেকে নির্গত আলো গ্রহণ করছে। আমি দেখতে পাচ্ছি আপনি শুধু লাল আর নীল এলইডি লাগিয়েছেন, এই দুটো রং কেন? এটা বেসিক্যালি অ্যাবজর্পশন স্পেকট্রাম। একটা উদ্ভিদের বেড়ে ওঠার জন্য এই দুটো আলো অবশ্যই দরকার। আর এটাই যথেষ্ট? হ্যাঁ, সূর্যের আলো থেকে একটা পুরো রেইনবো স্পেকট্রাম তৈরি হয়। উদ্ভিদের বৃদ্ধির জন্য এই লাইট স্পেকট্রামের শুধুমাত্র একটা ডিস্টিংক্ট রেঞ্জই দরকার হয়। এলইডি টেকনোলজির অগ্রগতির ফলে এখন এমন এলইডি তৈরি করা সম্ভব হয়েছে যেটা থেকে এই ডিস্টিংক্ট রেঞ্জের আলো নির্গত হয়। প্রফেসর লিউ তার ল্যাবে এই প্রযুক্তি ব্যবহার করে চেষ্টা করছেন যাতে আরো সহজে একটা ইউনিক সানলাইট সেপারেটিং ফিল্ম দিয়ে সঠিকভাবে সূর্যের আলোর এই অংশটুকুই উদ্ভিদের কাছে পৌঁছানো যায়, যেটা তাদের অনুকূল বৃদ্ধির জন্য দরকার, তার থেকে একটুও বেশি না। আলাদা আলাদা উদ্ভিদের আলাদা আলাদা লাইট রেসিপি রয়েছে। টমেটো গাছে সাদা আলো বেশি দরকার, নীল আলো কম, এবং এই রেশিওটা হবে 9:1। বিভিন্ন উদ্ভিদ নিয়ে আমরা মেপে দেখি কিভাবে তারা স্পেকট্রামটা শোষণ করে, আর তারপর সেই স্পেকট্রাম অনুযায়ী ডিজাইনটা করা হয়। তাহলে প্রত্যেকটা উদ্ভিদের জন্য তার নিজস্ব ইউনিক ফিল্ম থাকবে? একেবারেই তাই, হ্যাঁ। অসাধারণ। তাহলে প্রবলেমটা কোনো ম্যানুফ্যাকচার বা ইলেকট্রনিক্স বা ফিজিক্যাল সায়েন্সের ব্যাপার না, এটা ডেটা প্রবলেম। আমাদের আলাদা আলাদা উদ্ভিদের প্রচুর ডেটা সংগ্রহ করতে হবে, খুঁজে বের করতে হবে প্রতিটা উদ্ভিদের এক্সট্রা অপটিমাল রেসিপিটা কি, তাই না? হ্যাঁ, তাদের অপটিমাইজড রেসিপিটা জানতে হবে। হ্যাঁ, অসাধারণ। এখন লক্ষ্য হলো কতগুলো লাইট স্পেকট্রাম ফিল্মস ডিজাইন করা, যেটা এই মেশিনের ফুল সাইজ ভার্সনের সঙ্গে যুক্ত থাকবে। তবে তার এই ইনোভেটিভ গ্রোয়িং মেশিন উদ্ভিদকে সুপারচার্জ করা ছাড়াও অনেক কিছু করে। এটাও এই বাকি 90% সূর্যের আলোকে, যেটা উদ্ভিদের দরকার হচ্ছে না, এটা অবিশ্বাস্য সহজভাবে শক্তির উৎপাদনের কাজে লাগায়। কিভাবে কাজ করে? বেসিক্যালি আমরা সৌরশক্তি দুটো কাজে ব্যবহার করি। একটা উদ্ভিদের বৃদ্ধিতে, আর একটা হলো বিদ্যুৎ শক্তি তৈরিতে। এখানে রয়েছে ট্র্যাডিশনাল সোলার প্যানেল। বাকি 90% প্রতিফলিত হয়ে এইখানে জমা হচ্ছে। আচ্ছা, তো এর ফলে যেটা হচ্ছে, এটা বেশিরভাগ আলোটাই প্রতিফলিত করছে। আকারটা ডিশের মতন হওয়ায় এটা পুরোটাই সরু স্ট্রিপে এসে পড়ছে, তাই না? হ্যাঁ। তাহলে এই ইউনিক ইনোভেশনটা স্টেট অফ আর্ট অপটিক্যাল ফিল্ম টেকনোলজি ব্যবহার করছে, যেটা উদ্ভিদের অঙ্কুর বৃদ্ধি, ফুল, ফল আর বীজ উৎপাদনের জন্য প্রয়োজনীয় 10% সূর্যের আলো ফিল্মের মধ্য দিয়ে পাস করছে, এবং বাকি 90% সূর্যের আলো একটা সরু সোলার প্যানেলে প্রতিফলিত হয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করছে। এই এলিগেন্ট মেশিনটা আলোটাকে কাজে লাগাচ্ছে, যেটা এতদিন বিশাল মাত্রায় অপচয় হচ্ছিল। আমাদের বিশেষজ্ঞদের প্যানেলে ওয়াচ লিস্টে সবার উপরে রয়েছে এই প্রযুক্তিটি। রোজি পিটকক এসেছেন আরবান গ্রিন এনার্জি থেকে। তারা রিনিউয়েবল এনার্জির একটা গ্লোবাল প্রোভাইডার। প্রফেসর জুনহাও চু চাইনিজ একাডেমি অফ সায়েন্সের একজন সদস্য, যিনি থিন ফিল্মস আর ফটোভোলটেক্সের একজন এক্সপার্ট। আর ওয়েন্ডার সান্ডার্স এসেছেন এআইএম আর্কিটেক্টস থেকে, যিনি সাংহাইতে স্মার্ট স্পেসেস তৈরি করছেন 1 দশক ধরে। তো আপনাদের কি মনে হয়, এটা চীনে ব্যবহার করা যেতে পারে, নাকি এই প্রযুক্তিটা একটু বেশি তাড়াতাড়ি এসে গেছে? আমার বলতে দ্বিধা নেই যে চীনে প্রযুক্তি হোক বা অন্য কিছু, সবেতেই একটা ভালো সম্ভাবনা আছে। তারা নিজেদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে দ্রুত কাজ করে। আমার মনে হয় যে আমাদের এবার দেখা উচিত তারা কিভাবে এটা প্রয়োগ করতে পারে। আমার মনে হয় এটা উদ্ভিদের বৃদ্ধির জন্য বেশ ভালো। কিছুদিন আগেই আমি কিছু পেপারে পড়েছিলাম বিভিন্ন ধরনের উদ্ভিদদের বিভিন্ন ধরনের শক্তি শুষে নেয়, তাই এনার্জি প্রবলেম আর পরিবেশগত সমস্যাগুলোর সমাধানের জন্য পুনর্ভব শক্তির এই প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে একজন সোলার ডেভেলপারের দৃষ্টিকোণ থেকে আমাদের সবসময় দেখা উচিত যে কম খরচে কোন জিনিসগুলোর বাণিজ্যিকরণ করা যেতে পারে। এই মুহূর্তে দেখতে হবে এই উৎপাদিত শক্তিটা গ্রিডে যুক্ত করে কিভাবে মানুষের ব্যবহারের জন্য ডিস্ট্রিবিউট করা হবে। আমার মাথায় এই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছে। এটা সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এই মেশিনটা একটা ইউনিক সোলার ট্রেকিং সিস্টেমের মাধ্যমে শক্তি উৎপাদন ক্ষমতা বাড়ানোর দিকে এক ধাপ এগিয়ে গেছে। এটা হলো ট্র্যাকিং সিস্টেম। আলোটাকে পূর্ব থেকে পশ্চিমে ট্র্যাক করছে। তো সূর্যের সঙ্গে সঙ্গে এটা ঘুরতে থাকে? হ্যাঁ,
ট্র্যাকিং সিস্টেম আমাদের 20% বেশি শক্তি দেয়। ট্র্যাডিশনাল সোলার প্যানেলের তুলনায় এর এফিসিয়েন্সি হয়তো 90%। এটা তো অবিশ্বাস্য। একটা স্ট্যান্ডার্ড স্ট্যাটিক সোলার প্যানেলের তুলনায় এটা 90% বেশি কার্যকরী। সঙ্গে সঙ্গে আপনি নিচে চাষ করতে পারেন। ঠিকই বলেছেন আপনি। এটা অসাধারণ। এইরকম ব্যাপক সৌরশক্তি তৈরি করার পর সেই শক্তিটা সঞ্চয় আর সরবরাহের ওপরই এর সাফল্য নির্ভর করে। যখন সূর্যের মতো অফুরন্ত শক্তির উৎস রয়েছে, হয় ব্যবহার করুন না হয় নষ্ট করুন। এই সিম্পল অ্যাওয়ার্ড উইনিং ইনোভেশনটা সত্যি ইউনিক। এটা বিদ্যুৎ উৎপাদন করছে আর উদ্ভিদকে অনুকূল বৃদ্ধির ব্যবস্থা করে সূর্যের আলো কাজে লাগাচ্ছে। এর সৃষ্টিকর্তা প্রফেসর লুয়ের বিশ্বাস তিনি একটা যুগান্তকারী গ্রিন টেক তৈরি করছেন, কিন্তু আমাদের বিশেষজ্ঞরা কি সেই একই জিনিস মনে করছেন? হ্যাঁ, একদমই তাই। সূর্যের মতো অফুরন্ত শক্তির উৎস থাকা সত্ত্বেও যদি ব্যবহার করতে না পারেন বা সঞ্চয়ও করতে না পারেন, তাহলে তো এটা নষ্ট করাই হলো, তাই না? আর আমার মনে হয় চায়না কিছু বেশ ইন্টারেস্টিং মডেলস নিয়ে কাজ করছে শক্তি উৎপাদনের ক্ষেত্রে, সেটা সৌর হোক, বায়ু হোক বা গ্রাউন্ড সোর্স হিট পাম্পসই হোক না কেন। সম্প্রতি তৈরি হওয়া একটা আইডিয়া হলো ইন্টারনেট অফ এনার্জি। তাই পুনর্ভব শক্তি প্রয়োগের জন্য সৌরশক্তি, বায়ু শক্তি আর অন্যান্য শক্তিগুলোকে কিছু জায়গায় একত্রিত করাটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে ধরে। দ্য ইন্টারনেট অফ এনার্জি কনসেপ্টটা হলো এমবেডেড ডিভাইসগুলো একটা কানেক্টেড ওয়ার্ল্ড, যেটা শক্তি ব্যবহার করে আর শক্তি তৈরিও করতে পারে। এটা একটা সোফিস্টিকেটেড ইকোসিস্টেম যার মূল উদ্দেশ্য শক্তিকে ছড়িয়ে দেওয়া, এবং প্রফেসর লু প্রযুক্তি খুব সহজেই এখানে কাজে লাগানো যেতে পারে। তো আপনি একটা নতুন প্রযুক্তিতে এই শক্তিটা তৈরি করছেন। এখন উদাহরণস্বরূপ বলি, এটা একটা ফার্ম ছিল যেখানে ভুট্টা তৈরি হচ্ছে, আর একদল ট্রাক সেটা তুলে নিয়ে যেতে এসেছে, সব ইলেকট্রিক ট্রাকস। যদি প্রযুক্তির শক্তি ব্যাটারির মধ্যে ঢোকানো যেত, তাহলে ট্রাকগুলো যখন আসতো তারা তাদের গাড়িগুলো চার্জ করতে পারতো। তাহলে আপনার কাছে একটা এনার্জি আর ট্রান্সপোর্টেশনের একটা সিস্টেম থাকতো, এবং সেখানে খাবার প্রয়োজন থাকলে পৌঁছে দেওয়া যেত, সব একসঙ্গে কাজ করতো। এখন প্রশ্ন হলো, ট্রাক ফার্ম থেকে চলে যাওয়ার পর কি হবে? হাইওয়েতে এটা কোথায় চার্জ করার জন্য থাকবে? আর সেই জায়গায় আমার মনে হয় ডক্টর চিউকে দরকার, এবং পুরো ব্যাপারটা একসঙ্গে কাজ করানোর জন্য আমাদের এই জিনিসটার দিকে দেখতে হবে। তবে আপনি যদি চায়নার লক্ষ্যটাকে ইলেকট্রিক ভেহিকল আর স্মার্ট এগ্রিকালচারে কাজে লাগান, তাহলে মনে হয় আপনি একটা মিল খুঁজে পাবেন। এই অ্যাম্বিশিয়াস প্রোগ্রামগুলোকে একসঙ্গে করে চিন্তার পলিসি লেভেলে রেখেছে, একত্রিত করার চেষ্টা করছে এবং পারবে। এগুলো আমার মনে হয় খুব ভালো ইনোভেশন। সম্ভাবনা এখানে বিশাল। ভবিষ্যতের জন্য একটা সুপার এফিশিয়েন্ট আর সুপার সাস্টেইনেবল মডেল তৈরি করতে শক্তি উৎপাদক আর শক্তি ব্যবহারকারীকে যুক্ত করা হচ্ছে। রোজি যেমনটা বললেন, প্লাগিনের জন্য বা ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে এই এমটেক প্রযুক্তি থাকলে তারা যদি রিফিউল করার ক্ষেত্রে এনার্জি স্টেশনগুলোর সঙ্গে যোগাযোগ করে, তাহলে শক্তির ক্ষেত্র পাল্টে যাবে। এই প্রযুক্তি যদি স্বয়ংক্রিয় চালকহীন গাড়ির সঙ্গে যুক্ত করা হয়, তাহলে সেটা পুরো বৈপ্লবিক ব্যাপার হয়ে উঠতে পারে। ভবিষ্যতে স্মার্ট প্ল্যানেটে আপনাকে স্বাগত, যেখানে প্রযুক্তি, ডিজিটাল ডেটা আর পুরনো প্রযুক্তির সঙ্গে নতুন উদ্ভাবনা মিশে এই পৃথিবীর জীবনযাত্রার ধরনই একেবারে বদলে দিতে চলেছে। এমনকি মোটর ভেহিকলও এখনকার মোস্ট র্যাডিক্যাল ট্রান্সফরমেশনের আওতায় চলে আসছে, যখন তথ্য, শক্তি আর স্মার্ট টেকনোলজি একত্রিত হয়ে যাচ্ছে। এটা হলো সেগ মোটর কোম্পানির ভবিষ্যতের লক্ষ্য, তাদের MG-IGS। একটা গাড়ি তার চারপাশে স্মার্ট ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত থাকছে, যাতে আমাদের আগামী দিনের জীবনযাত্রা আরো সহজ আর নিরাপদ করা যায়। একটা গাড়ি তার দ্রুত গতির পথ খুঁজে নেবে এবং যতটা সম্ভব যানজট এড়িয়ে যাবে। কোনো বাধা থাকলে চিহ্নিত করতে পারবে, কাছাকাছি রিফিউল স্টেশন খুঁজে নেবে, এমনকি আপনি ঘরে গিয়ে একটা বটল টিপলেই এটা নিজে পার্ক করে নেবে। সেইকে ইঞ্জিনিয়াররা দারুণভাবে এগোচ্ছেন তাদের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য। এটা তাদের প্রোটোটাইপ স্মার্ট ভেহিকলগুলোর অন্যতম একটা। আর ইনি হলেন শিফেই, SAIC অটোনোমাস ভেহিকল প্রোগ্রামের চিফ ইঞ্জিনিয়ার, এবং ওয়েনহাও ওয়াং হলেন জেনারেল ম্যানেজার এই প্রোগ্রামের ডেভেলপমেন্ট করার। ওনারা আমার সঙ্গে একটা ছোট টেকি ইন্টেল শেয়ার করতে রাজি, তবে ওনারা গাড়ির অনবোর্ড স্ক্রিনে থাকা কার ডিসপ্লে রিয়েল টাইম ডেটা শেয়ার করায় একটু দ্বিধাগ্রস্ত।
তো এখানে বিভিন্ন রাডার থেকে পাওয়া ডেটা আছে তাই তো? হ্যাঁ, আপনি এখানে লাইনগুলো দেখতে পাচ্ছেন, আর এই লাইনগুলো হলো লেন মার্কিংস। হুম। আমাদের আলাদা আলাদা সেন্সর রয়েছে যেগুলো গাড়ির ওপরে রয়েছে 360 ডিগ্রি অবজার্ভ করবার জন্য। এটাই। তাহলে আপনি গাড়ির চারপাশে সবকিছু অবজার্ভ হ্যাঁ, করতে হ্যাঁ। পারেন। বাহ, আমি যেটা গাড়ি চালানোর সময় করি তার থেকেও ভালো। এই গাড়িটাতে রিমোট সেন্সিং টেকনোলজি রয়েছে, যেমন ওয়েভ রাডার, ইনফ্রারেড অপটিক্যাল সেন্সর আর মাথায় বসানো ডেড স্টারের মতো লাইডার সেন্সর আছে। এই ভবিষ্যতের প্রযুক্তিতে সবকিছুই আছে, শুধুমাত্র একজন ড্রাইভার ছাড়া। আমি লেস গোল্ড আর আমার বন্ধুকে ব্যবসা এই দোকানে পা রাখা